বিএনপির মতো একটা সুসংগঠিত দল যার ইউনিয়ন পর্যায় পর্যন্ত একেবারেই একটা সুসংগঠিত কাঠামো আছে, কাজেই তারা এবং আমরা বাকি বিরোধী দল সবাই যদি মিলে মিশে একটা আন্দোলন করি তবেই এই সরকারকে আমরা সরাতে পারবো, আদারওয়াইজ না। যেই কারণেও কিন্তু মত পথের ভিন্নতা সত্ত্বেও, এবং দেখেন যে বিএনপির এই সময় বামপন্থী ডানপন্থী সবাই কিন্তু বিএনপিকে আমির মেনে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। যাক, আমরা সেখানে কৌশলগত ভুলের কারণে সেটা আমাদের মানে সাকসেস হয় নাই। এখন আবার হয়তো সামনে আন্দোলন হবে, কারণ স্থানীয় নির্বাচন আমরা বর্জন করছি। নির্বাচন বর্জন করে যদি আমরা আন্দোলন করে সরকারকে সরাতে না পারি তাহলে তো নির্বাচন বর্জন করার তো কোনো সফলতা থাকবে না, যে প্রাতিষ্ঠানিকভাবে তারা সব দখল করে নেবে। হ্যাঁ, ভোট হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, নির্বাচনকে তো কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে, ভোটকে গুম করেছে, কিন্তু আমরা দেশের নাগরিক হিসেবে তো এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে যেটা আমি বলছিলাম একটা কথা, যে আমাদের যখন গ্রেপ্তার দমন পীড়ন চলছে সে সময় আমরা রাজনৈতিক দল করি নেই, ছাত্র আন্দোলনই করি, ছাত্র যুব সংগঠন নিয়ে। সেই সময় একবার তিনি আমাদের ছাত্রদের মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছিলেন, উলফাত ভাইকে নিয়ে, বাবলু ভাইকে নিয়ে, বদিউল আলম মজুমদারকে নিয়ে, যে ছাত্র, কারণ সে সময় আমরা রাজনৈতিক দল করি না, যে এরা তো ছাত্র বিশ্ববিদ্যালয়ের, কারণ ওই ছাত্রদের মায়েরা বাবারা গণস্বাস্থ্যে গিয়ে জাফরুল্লাহ চৌধুরী স্যারকে ধরেছে। আমরা বলি যে ওদের জন্য আপনি কিছু করেন, আপনি একমাত্র পারবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছেন ওদের জামিনের জন্য, তিনি কোর্টে গিয়েছেন, লয়ার কোর্টে গিয়েছেন, আবার হাইকোর্টে একবার প্রধান বিচারপতির কাছে ঈদের আগে মানবিক বিবেচনায়, যেহেতু তারা ছাত্র, তার তো বিনা অপরাধে আপনার ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল যে তাদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গেলেন। তো তিনি কেন এই বয়স হয়েছে বলছেন হুইল চেয়ারে নিয়ে আদালতে যাবেন, এখানে গেলেন। ইভেন আবার কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের বলা চলে গত এই 3 দশকের মধ্যে যে একটা ছাত্র আন্দোলনের কম্পন হয়েছিল 18 সালে, আমরা সেই আন্দোলন করেছিলাম, সেইখানেও তিনি ডক্টর কামাল হোসেনকে তিনি এগ্রি করিয়েছিলেন লয়ার কোর্টে যেতে, কারণ কামাল স্যার তো এই লেভেলের মানুষ, এখন প্র্যাকটিসই করে না, তারপর লয়ার করতে আরো পরের কথা। তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন, বেশের মইনুল হোসেনকে নিয়ে গেছিলেন। সরি টু সে যে আরো অনেক মানুষ আছেন, তারা কিন্তু এটা ফিল করে নাই যে এই ছাত্ররা এই ফ্যাসিস্ট শক্তিকে যে একটা ঝাঁকুনি দিয়েছিল, তাদের পাশে দাঁড়ালে তারা আরো স্পিরিটেড হবে, সামনে ভালো কিছু করতে পারবে। ওই অসুস্থ লোকটা হুইল চেয়ার 3 দিন ডায়ালাইসিস করে তিনি ওখানে বসে ভাবছেন যে ওদের পাশে দাঁড়ানো দরকার। তো এটা শুধুমাত্র আমাদের পাশে দাঁড়িয়েছেন, ছাত্রদের পাশে বা এই 2-3 বছরে এমনটা না, তার পুরো জীবনটাই এই রকমের ভাবেই তিনি পরিচালিত করেছেন। যেই কারণেই আজকে আমরা বলছি যে তিনি ব্যক্তি থেকে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন, যেই কারণে আজকে বিএনপির বড় বড় নেতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, বাম দল, ডান দল, আমরা সবাই মিলে তাকে স্মরণ করছি এবং তার শূন্যতা খুব গভীরভাবে ফিল করছি। যে আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা নাগরিক স্মরণ সভা হয়েছিল, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা সেখানে ছিল, আবার আরো 4-5টা দলের স্মরণ সভা হয়েছিল। আমরা এখানে একটা স্মরণ সভা করেছিলাম। এইটা আপনি কোনো রাজনৈতিক দলের স্পেসিফিক ভাবে যদি ধরেন একটা রাজনৈতিক দলের নেতা, তাহলে তার দল তাকে স্মরণ করে। ইভেন আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলি, তাকে আমরা রেসপেক্ট করি মন থেকে, কিন্তু আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন এবং আওয়ামী লীগ যেভাবে এককভাবে একজন ব্যক্তিকে সবকিছুর ঊর্ধ্বে স্থাপন করতে চায়, এই কারণে আওয়ামী লীগের বাইরে ভিন্ন মতের মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অনুষ্ঠান কিংবা আলাপ আলোচনা করে না। এই কারণে যে, কারণ এটা করা মানে আওয়ামী লীগের এই অত্যাচার নির্যাতনকে আরো শক্তিশালী করা, এই ফ্যাসিবাদকে আরো জায়েজ করা। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী আজকে দেখেন বাম ডান, যেটা মঞ্জু ভাই বলছিলেন যে তিনি যুদ্ধাপরাধী মামলায় যাদের বিচার হচ্ছিল, সেখানে আন্তর্জাতিক আইনের অনেক ব্যত্যয় হয়েছে, বিতর্কিত কিছু কাজ করা হয়েছে, এটা তো পরিষ্কার, আজকে তো পরিষ্কার। সেই সময় যদি এই কথা কেউ বলতেন তাহলে তার খবর হতো।